আলোচনা করতে 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 উই কাম আউট উইথ সলিউশনস। উনি জ্যোতি বসুর কাছে গেছিলেন বিকজ কোথাও ওনার মধ্যে একটা ইচ্ছেই ছিল আমি কি করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে স্টার্ট করব, মানে টিচার্স আর অলওয়েজ রাইট, সো লিসেন টু দেম। এই জিনিসটা খুব ছিল। এই জন্যই বলে যে বাবা মার হাত ধরে চললে আমার মনে হয় মানে দে আর আ বেস্ট ওয়েল উইশার্স। হাউ টু হ্যান্ডেল দ্য টাফ সিচুয়েশন, কঠিন সময় হ্যান্ডেল করার উপায় কি? ফর মি খুব যখন স্ট্রেসফুল থাকি, মিউজিক হেল্পস মি আ লট। আই এম রিয়েলি প্যাশনেট লাভার অফ মিউজিক। আমার কিছু চয়েসের গান আছে, ওই সময় ওই গানগুলোই চালালে মানে আমি তো ফার্স্ট শুরুই করি কবিগুরুকে নিয়ে। এবং ভালো সিনেমা দেখলে আস্তে আস্তে মনটাকে না ফার্স্টে লাইট করে নিই। আর তাছাড়া না আরেকটা জিনিস হচ্ছে এই যে বললাম যে ভালো কথার সাথে রাগারাগিটাও যেমন ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে দরকার, ইউ নিড টু ডিসকাস ইট আউট। সমস্যা নিয়ে আলোচনা করলে কি হচ্ছে, হয়তো আজকে দুটো কথা স্যার বললো, দুটো মেঘদূত বললো, দুটো আমি বললাম, কারোরই পছন্দ হচ্ছে না, তখন আলোচনা করতে 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 উই কাম আউট উইথ সলিউশনস। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে যখন এতগুলো মানুষকে আপনাকে ফেস করতে হচ্ছে, তাদেরকে মোটিভেটেড করতে হচ্ছে, তাদেরকে কাজ দিতে হচ্ছে, কিন্তু এরকম তো সময়ে থাকে যেগুলো সব সময় শেয়ার করা যায় না। নিজের মনের মধ্যে কষ্ট, নিজের মনের মধ্যে কান্না পাওয়া, সেইগুলোকে ম্যানেজ করেছেন কি করে এতদিন? অ্যাজ আ হিউম্যান বিং জানো তো, মানে আমাদের যখন বাজে সময় আসে তখন তোমার তো ইচ্ছে করবে ইউ হ্যাভ টু মানে লাউডলি আমি একটু কাঁদবো, হ্যাঁ, কিন্তু সেটা তো লোকের সামনে করা যায় না, একদমই তাই, করা যায় না। তার মানে তো ইউ আর শোয়িং আ উইক পয়েন্ট অফ ইয়ার্স টু দ্য পাবলিক। ঠিক আছে, তখন কি করো সেটাই হচ্ছে আমি একজনকে খুব ফলো করি, ইন্দ্রানুই একবার একটা বলেছিলেন একটা ভিডিওতে যে আমাকে না এই কোয়েশ্চেনটা করা হয়েছিল যে ম্যাম আপনি তো এত বছর ইউএসএ আছেন, মেয়েকে ছেড়ে আছেন, কাজ করছেন, অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু সো স্ট্রেসফুল টাইমস, আপনি কাঁদেন না? উনি বলেছিলেন ডেফিনেটলি কাঁদতে তো হবেই, নয়তো বেরোবে কী করে ভেতর থেকে। আমি ট্রাই করি ওনাকে ফলো করতে। উনি বললেন যে আমি সঙ্গে সঙ্গে যখন খুব কান্না পাচ্ছে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গিয়ে বেসিনের কলটা খুলে আমি কাঁদতে শুরু করি, হাউ হাউ করে কেঁদে নিলাম। আস্তে আস্তে তো ঠান্ডা হলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে পার্স থেকে উনি লিপস্টিক পরেন, লিপস্টিকটা বের করে লাগিয়ে দরজা খুলে একটা বিশাল স্মাইল দিয়ে বেরোই। বাইরের যে লোক বসে আছে সে কিন্তু দেখলো আমি হাসতে হাসতেই বেরোচ্ছি। আই অলসো গেট দ্যাট স্ট্রেংথ। উনি বলছেন যে আমি খুশি দেখাতে গিয়ে আমি নিজেও কিন্তু আস্তে আস্তে খুশি হয়ে যাচ্ছি। আমি না এইটা স্টার্ট করলাম এবং সামওয়্যার ইট হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং সো ওয়েল। ভেতরে কিন্তু খুব কষ্ট হয়, করতে করতে আস্তে আস্তে নর্মাল মিটিংয়ে ঢুকে যাই, নর্মালি আবার হাসা, কথা বলা, মিটিং করা। আমার মনে হয় ইট হেল্পস আ লট। সুতরাং মাঝে মধ্যে ওনাদের ফলো করা বা ওনাদের টিপসগুলো নেওয়া কিন্তু খুব দরকার। আপনাদের চুচুড়ো থেকে আপনাদের যে পুরনো বাড়ি ছিল বা আছে, একটু আমাদেরকে একটু পুরনো দিনের গল্পটা বলতে পারবেন যে কিভাবে শুরু হলো, তারপর ধাপে ধাপে আজকের এই এত বড় টেকনো ইন্ডিয়া? আমি ফার্স্টে হুগলিতেই যাই। আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপ কি করে এলো ইনটু এক্সিস্টেন্স, তাই তো? আমার 22 বছর বয়স, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আই ওয়াজ এক্সপেক্টিং দ্য রেজাল্টস। সেই রকম সময় আমাদের দেখাশোনা এবং উইদিন 17 days আমার কিন্তু ম্যারেজ হয়ে গেছিল। 17 দিন। আমি কিন্তু বিজনেসম্যানের সাথে বাড়ি করতে কোনোদিন আমার ড্রিমস ছিল না।
আচ্ছা, ওকে, আমি সর্বদা একটু একাডেমিক্যালি ওরিয়েন্টেড ছিলাম বলে আমার মনে হতো ডাক্তার হবে আমার হাজব্যান্ড, ইঞ্জিনিয়ার হবে আমার হাজব্যান্ড, ভেরি অনেস্টলি বলছি। কিন্তু বাপি আমাকে বলেছিল যে উনি কিন্তু কোনো ব্যবসা করছেন না, উনি কিন্তু পড়াশোনা নিয়ে কাজ করছেন। দ্যাট ইজ হোয়াট হাউ হি এক্সপ্লেইনড ইট টু মি টু কনভিন্স মি। এই জন্যই বলে যে বাবা মার হাত ধরে চললে আমার মনে হয় মানে দে আর আ বেস্ট ওয়েল উইশার্স। সেই হিসেবে ওই বাড়িতে ঢোকা, এবং তারপরেই আমার মনে হয় 1 মাসের মধ্যে রেজাল্ট বেরোলো, মাস্টার্সের জন্য পরীক্ষা দিলাম, ইউনিভার্সিটির রেজাল্ট বেরোলো, এবং থ্যাঙ্কফুলি আমি সেকেন্ড নাম্বারেই আমার নাম ছিল। আই ওয়াজ ভেরি স্টুডিয়াস সিনসিয়ার মাস্টার্স করার জন্য। এবং জিআরসি তখন উনি জাস্ট কিছু কম্পিউটারের ক্লাসেস করছেন, আমার মনে আছে দিল্লি, ধানবাদ, ত্রিপুরা, এরকম জায়গায় করতে করতে একসময় সত্যসাধন বাবুর সাথে আমাকে ওই সঙ্গে করে করে নিয়ে যেত। তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমরা ফ্রাইডে স্যাটারডে বেরিয়ে যেতাম, তো নিয়ে যেত। 72 কলেজেসে আমরা কম্পিউটার ক্লাসেস করার জন্য মানে চান্স পেয়েছিলাম। তখন কিন্তু আমাদের ছিল ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, ICEI প্রথমে। তখন কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপ ছিল না। আর আমাদের ডোয়েকের ক্লাসেস হতো চ্যাটার্জিতে। তখন আমি জাস্ট দেখছি কি করে মিস্টার রায়চৌধুরী কাজ করছে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি মাস্টার্স করছি, আমার ল্যাব ক্লাসেস, আমার সাবজেক্ট জুওলজি ছিল, আমার ল্যাব ক্লাসেস, আমার থিওরি ক্লাসেস, আমি বর্ধমানে থাকতাম, থেকে ক্লাস করতাম। হ্যাঁ, সো আমি স্টুডেন্ট ওরিয়েন্টেড ছিলাম, একাডেমিক্যালি খুব অ্যালাইন্ড ছিলাম। এই করতে করতে একদিনকে উনি যখন, যেটা গল্প সবাই এখন জানে, ইটস আ হিউজ স্টোরি, যে উনি জ্যোতি বসুর কাছে গেছিলেন বিকজ কোথাও ওনার মধ্যে একটা ইচ্ছেই ছিল আমি কি করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে স্টার্ট করব এখানে, এবং প্রাইভেট এডুকেশনকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। কোথাও কিন্তু প্রচুর বাধা পেতে হয়েছে, পিপল ওয়ার নট কনভিন্সড। তখন উনি জ্যোতি বসুর কাছে গেছিলেন এবং একটাই কথা বলেছিলেন যে আমি যদি আজকে ট্রেনের ইঞ্জিনটাকে ঘুরিয়ে দিতে পারি, যেই স্টুডেন্টরা বেঙ্গল থেকে সাউথে পড়তে যাচ্ছে সেই ট্রেনগুলোই যদি সাউথ থেকে স্টুডেন্টস ইন্ডিয়াতে বেঙ্গলে আনতে পারে, হাউ উইল ইট বি। সেই শুরু টেকনো ইন্ডিয়ার আলটিমেটলি জার্নি সেই থেকেই। আপনি তো আপনার কলেজ লাইফ থেকে শুরু করলেন, তার আগে আপনার স্কুলিংটা কিরকম ছিল বা আপনার ছোটবেলাটা কিরকম কেটেছিল? ওই যে তুমি একটা কোয়েশ্চেন করলে না, যে ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক, এই জিনিসটা কিন্তু আমার ওই ছোটবেলা থেকেই এসেছে। বিকজ বাপি কিন্তু ভীষণ স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল। এবং হ্যাঁ, আমরা 3 বোন ছিলাম, তো কোথাও পড়াশোনা, আঁকা, গান, গান নাচটা মা দেখতো, আর খেলাধুলো, গাড়ি চালানো, সব কিছু বাপি দেখতো। ছেলে তো ছিল না। এবং একটা সময় এটাও শুনতে হয়েছিল আমার ঠাকুমাকে যে বাপির নাম করে, যে কি যে হবে, কেননা বাড়িতে কোনো ছেলে নেই। আচ্ছা, তখনকার দিনে না, ডেফিনেটলি। কিন্তু সেই জায়গায় কোথাও উনি আর কি ট্রাই করে, উনি আবার গ্লাসগোতে পড়াশোনা করেছিলেন, 10 বছর ইউকেতে ছিলেন। ওনার মধ্যে ছিলই যে আমি মেয়েগুলোকে ভালো করে পড়াবো। সো উই ওয়ার সেন্ট টু লোরেটো কনভেন্ট, আসানসোল। তখনকার দিনে খুব কম স্টুডেন্ট চান্স পেত, আমরা তো তখন আসানসোলে ছিলাম। এবং ভাবতে পারবে না তুমি, আমাদের স্কুলটা আসানসোলে, কিন্তু বাপির তো প্রত্যেক 2 বছর অন্তর ট্রান্সফার হতো। কোলফিল্ড বেল্টের মধ্যে আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গাড়িতে যেতে হতো স্কুল পৌঁছতে। মানে ভোরবেলা আমরা 3 বোন মিলে কাঁপতে কাঁপতে, আসানসোলে তো খুব ঠান্ডা, কাঁপতে কাঁপতে, ঠান্ডার সময় ঠান্ডা, আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা আসবে, আমাদের পিক আপ করবে। আর 2জন আঙ্কেল সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে, তখন বলছে বকতে হবে, খুব বকতে হবে, কারা এত সকালবেলা স্কুলের টাইমিংস দেয়। কেননা তারা জানে যে আমরা কিন্তু 1.5 ঘন্টা ট্রাভেল করে স্কুল পৌঁছবো। আমরা যখন ফেরত আসি তখন সব অন্ধকার হয়ে যায়। কিন্তু তার মানে কি, দ্যাট ওয়াজ আওয়ার ডেডিকেশন। আমরা জানি আমাদের ভালো পড়াশোনা করতে হবে।
আরেকটা জিনিসও ছিল, ওনারা না ভীষণ মোটিভেটিং ছিলেন। নয়তো ইংলিশে বেস্ট করলাম, তখনকার দিনে আমাদের আয়ারল্যান্ডের সিস্টাররা, স্কুলের প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস, সিস্টার মেরি ছিল, সিস্টার এতনা ছিল, জোসেফ মাইকেল ছিল, পিয়ানোতে গান শেখাতো। তো যখন আমরা ওই ওনাদের কাছ থেকে শিখে যখন আসতাম, তখন কিন্তু না বাপির মনে হতো সর্বদা যে যদি কোনোদিনও কমপ্লেন করি, যেটা আজকালকার স্টুডেন্টদের প্রবলেম, কোনোদিনও এই টিচার বকলো, সিস্টার বলল, সব ওনারা ঠিক বলছেন, তোমরা ভুল বলছো। মানে টিচার্স আর অলওয়েজ রাইট, সো লিসেন টু দেম। এই জিনিসটা খুব ছিল। এবং যখন ভালো রেজাল্ট করলাম, সিস্টার খুব প্রশংসা করলো, তখন একদম চুপচাপ শুনে চলে গেল। কিন্তু যখন রবিবার মাকে নিয়ে বাজার যেত, ফেরত এলো, একটা বক্স আনলো, বক্সটা খুললাম, আমি ভীষণ জন্তু জানোয়ার, আমার খরগোশ ছিল, দেখলাম 10টা লেঘর্নের বাচ্চা নিয়ে এসছে। মানে ইট ওয়াজ স্পেশাল গিফট, হ্যাঁ, এইগুলো হচ্ছে মোটিভেশন। মোটিভেশনাল একটা একদম পার্ট তাই। প্লে করতো। এই সবগুলো দেখে আমাদের বড় হওয়া ছোটবেলায়।